আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচ যেটা আছে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে এটাতে ভৌত জগৎ ও ভেক্টর চ্যাপ্টারের উপর এক্সাম হবে। তো তার আগে আমরা এখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো দিয়ে দিব। তো আজকে আমরা ভৌত জগৎ ও পরিমাপের বিগত বছর এবং ভেক্টর পার্ট থেকে বিগত বছর পাশাপাশি যখন 7 কলেজ ছিল তখন যেই টাইপের প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো সলভ করব। তো আমরা গত বছরের প্রশ্ন দেখলাম যে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকে মোটামুটি অনেকগুলো টাইপে কিন্তু কমন আসা প্রশ্ন। তো অবশ্যই এই টাইপগুলো ভালো মতো পড়লে দেখা যায় যে তোমাদের অনেক কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ইম্পর্টেন্ট টাইপগুলো এখানে সলভ করব। তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখবা, আর ক্লাসের লেকচার আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে পিডিএফটা কালেক্ট করে নিবা। ঠিক আছে, চলো কথা শুরু করি। আর যারা এখন আমাদের এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই তারা খুব দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলো, কারণ এক্সাম শুরু হয়ে গেছে। তুমি যত বেশি রেগুলার থাকবা তোমার কিন্তু প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে। দেখো তোমার পড়া শেষ, তুমি জাস্ট এখন ডিভিশনের মধ্যে থাকবা। তো ডিভিশনে থাকবে, দেখবা যে ঢাকা সেন্ট্রাল তুমি টপ পজিশনে ইনশাআল্লাহ চান্স পেয়ে গেছো। ঠিক আছে, তো অবশ্যই মনোবলটা হারাবো না। দেখবা যে অনেকেই আসলে ভাই কোথাও চান্স না পাই এক জায়গাতে স্থির থেকে অনেক ভালো কিছু করছে। তো তোমার পাবলিকে বন্য কোথাও হয় নাই, এটা নিয়ে নিরাশ হয় না। যেখানে সুযোগ আছে ওখানে ভালো কিছু করো। এটাও কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে তুমি যে 4 বছর পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা কি বলছে। তো এখানে আমাদের বলছে নিচের কোনটি মৌলিক একক। তো তোমাদের দুই হয় প্রশ্ন আসতে পারে, একটা বলতে পারে যে মৌলিক রাশি, ঠিক আছে, একটা বলতে পারে মৌলিক রাশি কোনটা, আর একটা বলতে পারে যে একক কোনটা। ঠিক আছে, তো মূলত আমাদের যে মৌলিক রাশিগুলা এগুলো হচ্ছে তোমার রাশি। এই মৌলিক রাশিগুলার যে একক এগুলাকে বলা হয় হচ্ছে মৌলিক একক। ঠিক আছে, তাহলে মৌলিক রাশি এবং তাদের একক গুলাকে বলা হয় মৌলিক একক। দেখো এখানে সময়ের একক কি সেকেন্ড, ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রা ক্যালভিন, দীপন তীব্রতা ক্যান্ডেলা, পদার্থের পরিমাপ মোল। তো আমাদের যে 7টা মৌলিক রাশি এটা একটু মাথায় রাখার চেষ্টা করবা। মৌলিক রাশি কি, তুমি দেখবে এগুলোকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, এগুলোকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না। তো যাদের ভাঙলে অন্য কিছু অন্য রাশি পাওয়া যাবে না সেগুলো হচ্ছে মৌলিক রাশি। তো আমাদের মৌলিক রাশি কি, সময়, ভর, দৈর্ঘ্য, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাপ। ঠিক আছে, পদার্থের পরিমাপ, এই 7টা হচ্ছে আমাদের মৌলিক রাশি এবং এদের যে এককগুলো আছে সেগুলাই মূলত আমাদের হচ্ছে মৌলিক একক। তার মধ্যে দেখো এই যে তড়িৎ প্রবাহটা কিন্তু অনেক বেশি আসে। তো অনেকে তোমরা ভুল করে আসো, তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার। ঠিক আছে, অ্যাম্পিয়ার। তো এই যে তড়িৎ প্রবাহের একক কি অ্যাম্পিয়ার। দেখো এই যে বি নাম্বার এটা হচ্ছে আমাদের কি মৌলিক একক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মৌলিক একক। তো তুমি যদি কুলম্বের কথা বলো, এটা আমাদের তড়িৎ প্রবাহের একক না, এটা চার্জের একক। চার্জ সমান কি আমরা কিন্তু আই বাই আইটি লিখে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ভোল্টটা বিভব, এটাও কিন্তু আমাদের মৌলিক রাশি না। এবার দেখো ওহম রোধ, এটাও আমাদের মৌলিক রাশি না। তো এই যে 7টা মৌলিক রাশি, তড়িৎ প্রবাহটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ সময় আসে। এবার দেখো দীপন তীব্রতা, দীপন তীব্রতা মাথায় রাখবে, দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, এটা আমাদের মৌলিক রাশি এবং এদের যে এককটা আছে এটা হচ্ছে মৌলিক একক। ওকে, আচ্ছা, তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন তোমাকে কি বলছে। তো নেক্সট কোশ্চেনটা দেখো, এটা আমাদের ঢাকা কলেজে যখন ঢাকা 7 কলেজ ছিল তখন আসছিল 23-24 এবং এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাকে বলছে একটা স্পেরোমিটার কি দেওয়া আছে, একটা স্পেরোমিটারের ভাগ সংখ্যা তোমাকে দেওয়া আছে। তো স্পেরোমিটারের ভাগ সংখ্যা যদি 50 হয় এবং এর পিচ তোমাকে দেওয়া আছে 0.50 মিলিমিটার, এটি দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। তো কোন একটা যন্ত্র দিয়ে দেখবো যে যে কোনো একটা যন্ত্র তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতটুকু মাপা যায় এর একটা রেঞ্জ থাকে না। তো এই যে যন্ত্রগুলো স্পেরোমিটার বলো, ভার্নিয়ার স্কেল বলো বা যে কোনো স্কেল, সেগুলোর কি সর্বনিম্ন একটু মাপা যায়, সর্বনিম্ন দূরত্ব মাপা যায়, সর্বনিম্ন দৈর্ঘ্য মাপা যায়। তো এটাকে আমরা এলসি বা লঘিষ্ঠ গণন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এলসি বা লঘিষ্ঠ গণন। তো এই লঘিষ্ঠ গণন যত, ঠিক আছে, এই লঘিষ্ঠ গণন যত তত পরিমাণ কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্য মাপা যাবে। ঠিক আছে, তো আমাদের যে স্পেরোমিটার এটার যদি আমরা এলসিটা বের করার সূত্র জানি কি, দেখো তো লঘিষ্ঠ গণন। তো আমাদের দেখো এটা আমাদের যে লঘিষ্ঠ গণনের সূত্র, তো লঘিষ্ঠ গণনের সূত্র কি ছিল, ওয়েট, দেখো লঘিষ্ঠ গণনের সূত্র কি ছিল, এলসি এটা সমান হচ্ছে আমাদের পিচ। ঠিক আছে, এটা সমান হচ্ছে আমাদের পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ওকে, তো এটা ছিল আমাদের মূলত সূত্র। তো পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো অনেক সময় তোমাকে পিচ দেওয়া থাকবে না, না দিয়ে বলবে যে বৃত্তাকার স্কেলটাকে যদি একবার ঘুরাই তাহলে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই মূলত পিচ। ঠিক আছে, পিচ না দেখে তোমাকে বলতে পারে যে বৃত্তাকার স্কেলটা আমি একবার ঘুরাইলাম তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে তুমি এটা এপাশে লিখতে পারো বৃত্তাকার স্কেল একবার ঘূর্ণনে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব এটা দিয়ে এটা দিয়েও তোমার অনেক সময় দিতে পারে। পিচ না দিয়ে বললো যে বৃত্তাকার স্কেলটা আমি একবার ঘুরাইলাম তাহলে এত মিলিমিটার দূরত্ব অতিক্রম করে বা এত মিলিমিটার সরণ হয়, সেক্ষেত্রে ওইটাই কিন্তু পিচ হবে। তো পিচ ভাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিলে তুমি কি লঘিষ্ঠ গণন পেয়ে যাবে এবং লঘিষ্ঠ গণন যত ওইটা হচ্ছে তার ক্ষুদ্রতম পরিমাপ করার
যে মানটা, ঠিক আছে। দেখো পিচ তোমাকে দেওয়া আছে 0.50 মিলিমিটার, ডিভাইডার বৃত্তাকার কত 50 দেওয়া আছে। তো আমি যদি উপরে 50 করতে চাই, দেখো উপরে যদি 50 করি তাহলে কি অবশ্যই তোমাকে এখানে কি গুণ করছো, তুমি 100 দিয়ে গুণ করছো না। 0.50 কে তুমি 100 দিয়ে গুণ করলে 50 হবে, ঠিক আছে। দশমিকের জন্য 1, তারপরে দুইটা, যত ঘর তত শূন্য। তাহলে দেখো নিচে কি 50 লিখছো। এবার তুমি যেহেতু উপরে 10 100 দিয়ে গুণ করে 50 লিখছো, তাহলে তোমাকে নিচে অবশ্যই ব্যালেন্স করতে হবে। তো তুমি নিচে কি করবা, এই যে 100 নিবা, ঠিক আছে। তাহলে এটা খুবই সহজে করা যায়। দেখো তুমি কি যেটা আছে সেটা পূর্ণ সংখ্যায় নিয়ে যাও, 50 নিচা, এবার নিচে গুণ করবা, ঠিক আছে। নিচে দেখো গুণ দিয়ে এই দশমিকের জন্য 1 দিবা, দশমিকের কয় ঘর 2 ঘর না, এর জন্য দুইটা শূন্য দিবা। এবার দেখো 50 50 কাটা থাকলো কত উপরে 1, তাহলে 1/100 তুমি ভাগ করলে কত পাবো 0.01 এই যে মিলিমিটার এককে, ঠিক আছে। তো আমাদের উত্তর এই যে তুমি পেয়ে যাবা, দেখো 0.01 যে মিলিমিটার আছে, এটা আছে আলটিমেট উত্তর ডি নাম্বারটা। তো এইভাবে আমরা খুব সহজে লঘিষ্ঠ গণন অথবা সর্বনিম্ন কতটুকু দূরত্ব মাপা যাবে এটা বের করতে পারবো। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যায়। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে। তো নেক্সট কোশ্চেনটা দেখো এই পিস রিলেটেড প্রশ্নই আসছে। তো এখানে তোমাকে কতটুকু দূরত্ব মাপা যাবে এটা বলে নাই, বলছে ডিরেক্ট বলছে লঘিষ্ঠ গণন কত। তোমাকে এখানে পিস দেওয়া আছে, তো এই সেম প্রশ্নই, ঠিক আছে, সেম প্রশ্নই দেখো জাস্ট 22-23 এবং হচ্ছে 23-24 সেম প্রশ্নই আসছিল, জাস্ট কথাটা একটু চেঞ্জ করেছে, ঠিক আছে। তো এখানে লঘিষ্ঠ গণন ডিরেক্ট বলে দিছে, আর ওইখানে তোমাকে বলছে যে কতটুকু সর্বনিম্ন দূরত্ব মাপা যায়। তাহলে দেখো এখানেও কি আমাদের পিস দেওয়া আছে, ঠিক আছে। দেখো এখানে আমাদের পিস দেওয়া আছে এবং বৃত্তাকার স্কেলার ভাগ সংখ্যা দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা এটা তোমাকে দেওয়া আছে। তো এটা তুমি দিয়ে ভাগ করে দাও, তাহলে পিস তোমাকে দেওয়া আছে দেখো 0.5 দেওয়া আছে, আর নিচে দেখো এখানে দেওয়া আছে 50, ঠিক আছে। তাহলে দেখো উপরে 0.5, তো তুমি কি করবো, উপরে 5 লিখবা, নিচে দেখো এখানে 50 দিবা, গুণ দশমিকের জন্য কি এখানে 1 দিবা, 5 হইছে না, দেখো দশমিক পরে কয় ঘর 1 ঘর, 10 দিয়ে গুণ করবা, ঠিক আছে। তাহলে দেখো এটা কাটো, তাহলে এটা কত হলো 10 হইলো। তাহলে দেখো এখানে কি আছে 1/100, তার মানে এটাও কত আমাদের 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। তো অ্যান্সার কোনটা ভাইয়া, দেখো তো এটাতে 0.01 কোথায় আছে, 0.0 এই যে ডি নাম্বার আছে। তো এইভাবে খুব সহজেই তুমি লঘিষ্ঠ গণনটা বের করে ফেলতে পারো। ওকে, আচ্ছা তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে আমাদের। পরবর্তী প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ, ত্রুটি রিলেটেড প্রশ্নগুলো, ঠিক আছে। তো এখানে তোমাকে সরাসরি দেখো বলছে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে এত ত্রুটি। তো ব্যাসার্ধ পরিমাপের যে শতকরা ত্রুটি এটা তোমাকে সরাসরি দেওয়া আছে, ঠিক আছে। তো এটা মানে কি, এটা মানে তোমাকে ডেল আর বাই হচ্ছে আর গুণন 100%, বা ব্যাসার্ধ পরিমাপের যে শতকরা ত্রুটি এটা তোমাকে দেওয়া আছে, বলছে গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত বের করো। ওকে, তো দেখো এইটা প্রশ্নটাই সেম প্রশ্ন তোমাকে দুই ভাবে আসতে পারে। তোমাকে হয়তো এরকম দেওয়া থাকতো যে আর প্লাস মাইনাস ডেল আর, এরকম টাইপের কিন্তু দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো এখান থেকে তোমাকে বলবে যে গোলকের আয়তন ত্রুটি কত বের হবে। তো আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তো ব্যাসার্ধের সাথে সম্পর্ক কি দেখো তো, ভি প্রপোর্শনাল টু আর কিউব। তো এই যে কিউবের সম্পর্ক না, ব্যাসার্ধের সাথে কি সম্পর্ক, কিউবিক আকারের সমানুপাতিক, তাই না। তো এই যে পাওয়ারটা কি সামনে চলে আসে, ঠিক আছে। যখন আমরা ত্রুটি বের করব, যে চলকটা তুমি বা যে রাশিটা পাচ্ছ, যে রাশির ত্রুটি তোমাকে দেওয়া আছে, ওই রাশির উপরে সূচক কি দেওয়া আছে, পাওয়ার কি দেওয়া আছে, ওইটা চলে আসবে সামনে। তাহলে দেখো এই যে ডেল ভি ভাগ হচ্ছে ভি, এটার যে শতকরা ত্রুটি এটা আমরা এভাবে প্রকাশ করি, ডেল ভি বাই ভি ইনটু 100%। এটা কি বোঝাচ্ছে, আয়তনের শতকরা ত্রুটি ইকুয়াল কি হবে, দেখো আয়তনের মধ্যে কোন রাশি আছে, ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধের ত্রুটি তোমাকে দেওয়া আছে। তো ব্যাসার্ধের পাওয়ার কত 3, যেটা দেওয়া আছে ওটা পাওয়ারটা সামনে চলে আসবে, গুণ হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি ডেল আর বাই হচ্ছে আর গুণ হচ্ছে 100%। তো এইটা হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি, যেটা তোমাকে প্রশ্নে দেওয়াই আছে 1.2%, ঠিক আছে। আর যদি না দেওয়া থাকতো তো এই যে আর প্লাস মাইনাস ডেল আর আছে না, তুমি কি ডেল আর ভাগ আর করতে, এই যে ডেল আর ভাগ আর এইখানে মান বসাইতে যদি এইভাবে দেওয়া থাকতো। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে আমরা 3 গুণ, দেখো এই টোটালটার মান তোমাকে দেওয়া আছে কত, টোটালটার মান দেওয়া আছে তোমাকে 1.2%। দেখো 1.2 এটা দিয়ে তুমি যদি গুণ করে দাও, ঠিক আছে, তাহলে 3 বারং কত হয় 36 দশমিক আছে, তার মানে এখানে কি হবে 3.6 হবে, 3.6%। তো এটা হচ্ছে মূলত কি বলতো, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। তো অ্যান্সারটা কত, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি আমাদের দেওয়া আছে সি নাম্বারে। তো এইভাবে খুব সহজেই আমরা গোলকের আয়তন পরিমাপের শতকরা ত্রুটি পেয়ে যাব। তো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাকে দিতে পারে, যদি বলতো ক্ষেত্রফলের শতকরা ত্রুটি, ঠিক আছে, ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যদি দেওয়া থাকে আমরা কি জানি বলতো, ক্ষেত্রফল এ এটা সমান কত হইতো, পাই আর স্কয়ার এটা হইতো। তাহলে দেখো এখানে সম্পর্কটা কি হইতো, বর্গের সমানুপাতিক, পাওয়ারটা কত 2 না, তাহলে এখানে দেখো ক্ষেত্রফলের যে শতকরা ত্রুটি ডেল এ বাই এ গুণ হচ্ছে 100%। তো এটা কি ক্ষেত্রফলের শতকরা ত্রুটি, পাওয়ার কত 2 না, তো 2 সামনে চলে আসলো, 2 গুণন এই যে ব্যাসার্ধের শতকরা ত্রুটি, ঠিক আছে, ব্যাসার্ধের শতকরা। তাহলে আয়তনের ক্ষেত্রে সামনে আসবে 3 এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে সামনে আসবে 2, এটা মনে রাখবে। আয়তনের ক্ষেত্রে কি হবে, সামনে আসবে 3 এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে সামনে আসবে 2। ওকে, আচ্ছা তো আসলে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি
পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি নয়? তো আমাদের মৌলিক রাশি যেগুলো আছে সেগুলো হচ্ছে সময়, ভর এবং দ্রুতি। ঠিক আছে, সময়, ভর এবং দ্রুতি। তো এই ক্ষেত্রে রাশিগুলো দেখছিলাম সময়, ভর এবং দৈর্ঘ্য, এগুলো কি আমাদের মৌলিক রাশি ছিল না? মৌলিক রাশি কোনগুলো ছিল দেখো তো, সময় ছিল, ভর ছিল, দৈর্ঘ্য ছিল, এগুলো হচ্ছে মৌলিক রাশি। দেখো তোমাকে কি বলছে, মৌলিক রাশি। ঠিক আছে, তাহলে দ্রুতি, বেগ এগুলো কি মৌলিক রাশি না? এই যে মৌলিক রাশি নয়। পরবর্তী প্রশ্নে আসো। তো দেখো এখানে আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলতেছে, নেক্সট কোশ্চেন বলছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে, ওই যে বললাম আর প্লাস ডেল আর পজিশন। ঠিক আছে, কিভাবে দেওয়া আছে এখানে, আর প্লাস মাইনাস ডেল আর এভাবে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে ডেল আর। ওকে, তাহলে ক্ষেত্রফল পরিমাপের শতকরা দুটি কত? তো ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল বলে কি সামনে 2 আসবে। ঠিক আছে, ক্ষেত্রফল বলে কি হবে, সামনে 2 আসবে। তাহলে যদি আমরা এখানে লিখি দেখো ডেল আর, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে ডেল এ। ওকে, দেখো ডেল এ ভাগ হচ্ছে এ, এটা কি ক্ষেত্রফলের শতকরা ত্রুটি। এটা কি হলো কত হবে, ব্যাসার্ধের শতকরা ত্রুটি দ্বিগুণ। কেন, কারণ পাওয়ার ছিল কত 2, তাহলে 2 গুণন দেখো এখানে ডেল আর ভাগ হচ্ছে আর গুণ হচ্ছে এখানে 100%। তাহলে তুমি এখানে মান বসাও, তোমাকে ব্যাসার্ধের শতকরা ত্রুটি দেওয়া নাই, তোমাকে ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 2 গুণন ডেল আর এর মানটা কত, ডেল আর এর মান তোমাকে দেওয়া 0.2 ভাগ দেখো এখানে কত দেওয়া 2.5 গুণ হচ্ছে দেখো এখানে 100। ওকে, তাহলে দেখো এখানে আমরা কাটাকাটি করব। তো কাটাকাটি করতে গেলে খুব সহজে করা যাবে। দেখো 2.5 এখানে কত আছে 100, তো তুমি যদি এটা 25 ধরতে, দেখো 25, তো যদি এটা 25 হইতো তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হইতো 4 হইতো। ঠিক আছে, তাহলে তুমি এটা দিয়ে ভাগ করো, তাহলে কত হতো 4 হইতো। কিন্তু এখানে 25 নয় কি আছে, দশমিক পরে এক ঘর আছে না, তো দশমিকের পরে যত ঘর হবে এখানে তত শূন্য দিবা। প্রথমে এটাকে পূর্ণ সংখ্যা ধরবা, ধরে ভাগ করবা, এরপর দেখবা দশমিকের পরে কয় ঘর আছে, এরপরে ততটা শূন্য দিয়ে দিবা। তাহলে দশমিকের পরে এখানে এক ঘর ছিল 2.5, এই জন্য এখানে 40 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 40 আর 2 গুণ 0.2 গুণ করো, তাহলে 40 আর 2 গুণ করলে কত হইতো 80 হইতো, আর দশমিকের পর এক ঘরের জন্য কি এখানে 8 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 2 গুণ দেখো এখানে 8, তার মানে কত এখানে 16%। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের শতকরা ত্রুটি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসারটা কত, অ্যানসারটা হচ্ছে ডি নাম্বারটা। তো এইভাবে খুব সহজেই তুমি ক্ষেত্রফল বলো, আয়তন বলো, এগুলো শতকরা ত্রুটি বের করতে পারবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো। ওকে, আমাদের পরবর্তী যে প্রশ্ন এটাও ত্রুটি রিলেটেড। দেখো এখানে বলছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবো। পরিমাপকৃত দৈর্ঘ্য কত, 10 সেন্টিমিটার তোমাকে দেওয়া আছে, এবং প্রকৃত মান কি দেওয়া আছে, প্রকৃত মান দেওয়া আছে 10.40 সেন্টিমিটার হলে, তো তোমাকে পরিমাপের শতকরা ত্রুটি কত, পরিমাপের শতকরা ত্রুটি কত বের করতে হবে। তাহলে আমাদের দুইটা ডাটা তোমাকে এখানে দেওয়া থাকবে যদি তোমাকে শতকরা ত্রুটি বের করতে বলে, একটা হচ্ছে পরিমাপকৃত ডাটা এবং একটা হচ্ছে প্রকৃত ডাটা। ঠিক আছে, তো আমরা দেখো এখান থেকে শতকরা ত্রুটি কিভাবে বের করবো, শতকরা ত্রুটির সূত্র, শতকরা ত্রুটি। তো এখান থেকে দেখো কি হবে, এটা হচ্ছে আমাদের প্রকৃত মান। ঠিক আছে, প্রকৃত মান মাইনাস হচ্ছে পরিমাপকৃত মান। ঠিক আছে, প্রকৃত মান মাইনাস এখান থেকে কি হবে, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। ঠিক আছে, পরিমাপকৃত মান ডিভাইডেড বাই তোমার যে প্রকৃত মানটা আছে ওটা দিয়ে তুমি ভাগ করবে। ঠিক আছে, প্রকৃত মান দিয়ে ভাগ করে দিবা, প্রকৃত মান। তাহলে দেখো এখানে তোমাকে ডাটাগুলো দেওয়া আছে, প্রকৃত মান কত দেওয়া আছে 10.40, তাহলে দেখো 10.40 মাইনাস এখানে 10 ভাগ প্রকৃত মান কত 10.4। তো দেখো এখানে তুমি যদি বিয়োগ করো 10.40 থেকে 10 বাদ দাও, তাহলে দেখো এখানে কি থাকে 0.40 ডিভাইড বাই নিচে কত থাকে 10.40, এবং অবশ্যই এখানে দেখো 100% দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা শতকরা ত্রুটি, এখানে কি হবে 100% দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 100% দিয়ে গুণ করতে হবে। তো এটা গেল, তো আমাদের সূত্র বসানো শেষ, মান বসানো শেষ, এবার জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। দেখো এখানে 0.40 আছে, নিচে যদি 10 থাকতো তাহলে আমরা 0.4 লিখতে পারতাম, বাট যেহেতু 10.40, ঠিক আছে, মানে মানটা একটু বেশি আছে, 10.4 দেওয়া আছে, তাহলে উপর থেকে ভাগ করলে কি 4 এর থেকে একটু কম আসবে। তাহলে 4 এর থেকে একটু কম দেখো অপশন দেখো 3.8, এটা কিন্তু আছে, তো একটু কম, তাহলে আমরা এখান থেকে দেখো ভাগ করলে 0.38 এরকম অপশন তুমি পাবা। এরকম অপশন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে তুমি যখন এটাকে 100 দিয়ে গুণ করে দিবা, তখন দেখো এটার মান চলে আসবে 3.84%। ঠিক আছে, তো এরকম ভ্যালু তোমার চলে আসবে, তো মানটা একটু ছোট হবে, যে তোমার 0.04 দেওয়া আছে, তো এখানে আরেকটা শূন্য আসবে। ঠিক আছে, এখানে শূন্য হবে 0.0384। তো এইভাবে অপশন দেখে কাছাকাছি মান ধরে তুমি কিন্তু উত্তরগুলো পাবা। ওকে, তো দেখো আমাদের উত্তরটা কত, সি নাম্বারটা। তো এরপরে যদি আমরা নেক্সট কোশ্চেনে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে যাই, দেখো পরবর্তী প্রশ্নটাতে কি দেওয়া আছে, ভেক্টরে আমরা চলে আসলাম। তো ভেক্টর পার্ট থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সলভ করব। দেখো এটা কিন্তু আমাদের 24-25 আসার প্রশ্ন। ঠিক আছে, এটা তোমাদের 24-25 আসা একটা প্রশ্ন। দেখো এখানে কি বলছে, এ দেওয়া আছে, এ ইকুয়াল -বি হলে এ ক্রস বি কত। তো প্রথমে আমরা যদি এ ক্রস বি এর সূত্র দেখি, দেখো এ ক্রস বি মানে কি, দেখো দুইটা ভেক্টর এ ক্রস বি তুমি যদি করো, তাহলে এটার যে মান যদি আমরা দেখি, দেখো এটা কি হয়, এটা
এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তো এটা কিন্তু থিটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, থিটার উপরে অনেকভাবে ডিপেন্ড করে। দেখো থিটা ইকুয়াল যদি তোমার 0 ডিগ্রি হয়ে যায়, থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে দেখো এটার মান কত হয়ে যায়, এ ক্রস বি, এ ক্রস বি এর যে মান, তো ইটার মানটা 1, তাহলে তোমার কিন্তু তখন এ বি হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো থিটার মান তোমার যদি হয়ে যায় হচ্ছে, দেখো সরি 90 ডিগ্রি হলে এটা হবে এবি। এবার যদি থিটার মানটা 0 ডিগ্রি হয়ে যায়, 0 ডিগ্রি অথবা যদি 180 ডিগ্রি এরকম হয়, তাহলে দেখো সাইন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি মান কত ছিল না, আমরা জানি কি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান 0 এবং সাইন 180 ডিগ্রি, এই সাইন 180 ডিগ্রি মান কত, 180 ডিগ্রি মান 0। তাহলে এই পার্টটা যদি তুমি 0 বসায় দাও, তাহলে দেখো এখানে কি হচ্ছে, এ ক্রস বি এর মানটা কত হয়ে যাচ্ছে, এ ক্রস বি এর মানটা 0 হয়ে যাবে না, এ ক্রস বি এর মানটা 0 হয়ে যাবে। তাহলে মধ্যবর্তী কোণের উপরে কিন্তু এখানে মানটা ডিপেন্ড করছে ক্রস গুণনের। তাহলে দেখো এখানে আমরা এ ইকুয়াল মাইনাস বি, তাহলে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, এটা তুমি যদি জানো তাহলে তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। তো দুইটা ভেক্টর কখন সমান এবং বিপরীতমুখী হবে, বিপরীতমুখী মানে দেখো একটা ভেক্টর চলে গেল এইদিকে আর একটা ভেক্টর চলে গেল এইদিকে, তাহলে দেখো এটা যদি এ হয় তাহলে এটা দিক ভিন্ন, তাহলে কি হবে, এটা মাইনাস বি। তবে এটার মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হয়ে যাবে তোমার 180 ডিগ্রি। তাহলে যদি আমাদের এ ভেক্টর ইকুয়াল যদি মাইনাস বি ভেক্টর হয়, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ সেটা কত হবে, 180 ডিগ্রি। সমান এবং বিপরীত, দিকটা যদি বিপরীত হয়, দিক এটা কি বলতো, দিক হচ্ছে বিপরীত, দিক হচ্ছে বিপরীত, যদি দিক বিপরীত হয় তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি। যেমন আমাদের ক্রিয়া ও প্রতিক্রিয়া, ঠিক আছে, যেমন আমাদের থাকে তোমার হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া ও প্রতিক্রিয়ার এদের যে মধ্যবর্তী কোণ, ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত হয়, 180 ডিগ্রি। এই প্রশ্নও কিন্তু অনেক সময় চলে আসে। তাহলে অ্যান্সারটা কত, ক্রস গুণন কত হয়ে যাবে ভাই, ক্রস গুণন এখানে 0 হয়ে যাবে, ক্রস গুণন 0। কেন, কারণ আমাদের এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হলে সাইনের মানটা 0 হয়ে যায়, আর যদি আমরা এখানে 0 বসাই দিই তাহলে দেখো এ ক্রস বি এর মানটাও 0 হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তোমাদের পরবর্তী প্রশ্ন চলে যাবো। দেখো নেক্সট কোশ্চেন, এখানে এই প্রশ্নটা আমাদের 24-25-এ আসা প্রশ্ন। তো এই প্রশ্নটাও আমাদের 24-25-এ আসছে, ঠিক আছে, 24-25-এ আসছে। দেখো এখানে কি বলছে, দুইটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে। এবার এদের এ মাইনাস বি, এ মাইনাস বি মানে দুইটা ভেক্টর তুমি বিয়োগ করবে, বিয়োগ করে যেটা পাবা, এবং এ প্লাস বি দুইটা ভেক্টর যোগ করবা, যোগ করে যেটা পাবা তাদের মধ্যবর্তী কোণ তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে চলো আমরা যোগ করি। তো যোগ করার সময় আমরা যে কারেসপন্ডিং যে আমাদের উপাংশ আছে সেগুলো যোগ করব, অর্থাৎ আই এর সাথে আই যোগ হবে, জে এর সাথে জে যোগ হবে। বিয়োগের ক্ষেত্রে সেম। তাহলে আমরা দেখো এখানে এ মাইনাস বি বের করতে বলছে, তো এ মাইনাস বি কত হচ্ছে, আই এর সাথে আই বাদ দাও, এ থেকে বাদ দিবে, তাহলে 2i মাইনাস আই, তার মানে কত, শুধুমাত্র একটা আই থাকছে। এবার দেখো এখানে 4j আছে, এখানে 2j আছে, তার মানে কি এখানে প্লাস 2j। তো এটা আমরা পাইলাম কি, এটা আমরা এ মাইনাস বি এর মানটা পাইলাম। এবার আমাদের এ প্লাস বি এর মানটা বের করতে বলছে। দেখো এ প্লাস বি বের করতে চাইলে আমরা কি দুইটা যোগ করব, আই এর সাথে আই যোগ করো, 2 প্লাস 1 মানে কত, এখানে 3i তুমি পাচ্ছ। এবার দেখো জে এর সাথে যদি যোগ করো তাহলে 4j 2j, তার মানে কত, এখানে 6j তুমি পাচ্ছ, ঠিক আছে। তো এবার ডট গুণ, ডট গুণের কনসেপ্ট থেকে আমরা খুব সহজেই মধ্যবর্তী কোণটা বের করতে পারি, ঠিক আছে। দেখো আমরা এখানে কি জানি যে এ, এ ডট বি এটা সমান সমান কত, এ ডট বি সমান সমান আমাদের এ বি cos থিটা, ঠিক আছে, এ বি cos থিটা। তো এখান থেকে আমরা থিটা সমান সমান লিখতে পারি আমাদের যে cos ইনভার্স, উপরে হবে ডট গুণ এবং নিচে হবে এদের মান, নিচে হবে এদের মান, ঠিক আছে, নিচে হবে এদের মান দ্বয়ের গুণফল। তো চলো আমরা এখানে বের করি থিটা, এটা সমান কত, ডট গুণ যদি করতে চাও, ডট গুণ যদি করতে চাও তাহলে কি হবে, ডট গুণ যদি করতে চাও তাহলে দেখো এখানে আমাদের যদি লিখি মানগুলো, i প্লাস দেখো এখানে 2j ইনটু দেখো 3i প্লাস হচ্ছে এখানে 6j, ঠিক আছে, ডিভাইড বাই এদের মান। তাহলে মান কেমনে বের করব, রুট ওভার i সব স্কয়ার প্লাস হচ্ছে j এর সব স্কয়ার, ঠিক আছে, ইনটু দেখো b এর মান কেমনে বের করব, b বলতে কি এখানে আমাদের এটা হচ্ছে এটা, বিটা আমরা এটা ধরছি, মানে দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর, এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর। তো এটার মান কেমনে বের করব, দেখো 3 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 6 স্কয়ার। তো ভ্যালুগুলো বসাই দিলে কাজ শেষ। তো এখানে আমাদের cos ইনভার্স আছে। দেখো ডট গুণনের ক্ষেত্রে কি হবে, i এর সহগের সাথে i এর সহগ গুণ, j এর সহগের সাথে j এর সহগ গুণ। তো দেখো এখানে 1 আছে, এখানে 3, তার মানে 3 হবে। এবার দেখো 2 আছে, এখানে 6, মানে 6 মানে কত, 12, ঠিক আছে, ডিভাইড বাই দেখো এখানে কি হচ্ছে, রুট ওভার এখানে 4 আর এখানে হলো 5, তার মানে রুট ওভার 5 তুমি পাচ্ছ, এখানে রুট ওভার 5 ইনটু দেখো এখানে 9 পাচ্ছ, এখানে দেখো 36 পাইলা, তার মানে এখানে 9 এখানে 36, তাহলে 36 আর 9 যোগ করলে কত, 45। দেখো রুট ওভার কত হলো 45, ঠিক আছে, রুট ওভার 45। তো এইটা কিন্তু আমাদের ভ্যালুটা হচ্ছে। তো আমরা যদি এখান থেকে মানটা বের করি, দেখো cos ইনভার্স, cos এর উপরে কত হচ্ছে, 3 আর 12 তোমার 15 হয়ে গেল। আর নিচে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে কি সব ঠিকঠাক আছে নাকি দেখি একটু, 2 দুগুণে 4 আর একে 5, রুট ওভার 5 রুট 45, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা যদি রুট ওভার কি করতে পারি, রুট ওভার হচ্ছে 5 ইনটু দেখো 45, ঠিক আছে। তো এই দুইটাকে আমরা যদি কোনোভাবে কাটাইতে পারি কাছাকাছি মান নিয়ে, তো এখানে ভ্যালুগুলো আমাদের চলে আসতে পারে, ঠিক আছে।
তো দেখো আমাদের এখানে 5 আর 45 আমরা গুণ করে দেব, কত আসে 45 এবং 5, 5 5 25, 25 5 হাত থেকে 2, 4 5 20 আর 2 কত, এখানে 225। তো এই যে 225 থাকলো, 225 কে আমরা যদি রুট করে দিই তাহলে আমরা বলছে 15 রুট আবার দেখো 225 এর রুট করলে কত, এখানে 15 হয়। তার মানে তুমি এখানে পাবো হচ্ছে cos ইনভার্স 15 ডিভাইড বাই 15, তার মানে কত 1 আসে, ঠিক আছে। তো cos ইনভার্স 1 এটা কখন হবে, এটা হচ্ছে আমাদের যখন 0 ডিগ্রি হবে তখন কিন্তু cos ইনভার্স 1 এর মানটা আসে 0 আসে। তাহলে অ্যানসারটা কত, দেখো এখানে ডি নাম্বার যেটা আছে এটা হবে উত্তর, ঠিক আছে, ডি নাম্বারটা এখানে হবে উত্তর। ওকে, তো এইভাবে আমরা খুব সহজে ডট গুণনের সাহায্যে আমাদের মধ্যবর্তী কোণগুলো বের করে ফেলতে পারি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে কোন একটি কণা এ আছে, এ বিন্দু হতে বি বিন্দুতে স্থানান্তরিত হলে কণাটির সরণ ভেক্টর কত। তাহলে এই ধরনের যদি আমাদের ভেক্টর দেওয়া থাকে, এই ধরনের ভেক্টর যদি দেওয়া থাকে, তোমার স্থানাঙ্ক দেওয়া থাকে, এ দেওয়া আছে বি দেওয়া আছে, তো তোমাকে অবশ্যই এর সাপেক্ষে ও এ এটার অবস্থান ভেক্টর বের করতে হবে। তারপর এখানে দেখো অবস্থান ভেক্টর বের করতে হবে, ঠিক আছে। এটা আছে r1 এবং এটা আছে r2। তো এখান থেকে আমাদের সরণ যেটা পাবো, সরণ ভেক্টর যেটা, সরণ ভেক্টর ডেল আর, এটার সমান হবে হচ্ছে r2 মাইনাস হচ্ছে r1, অর্থাৎ শেষ অবস্থান মাইনাস হচ্ছে আদি অবস্থান, শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। এখানে খুব সহজেই তুমি অ্যানসার করে ফেলতে হবে। দেখো এখানে এ আছে না, তাহলে এখানে সরণ ভেক্টরটা আমার যদি এবি ভেক্টর হয়, এবি ভেক্টর হয়, তাহলে কি করবা জানো, এখানে দেখো বি থেকে এ বাদ দিবা, এক্স এক্স এর শক বাদ দিবা, ওয়াই ওয়াই এর শক বাদ দিবা, জে জে এগুলোর বাদ দিবা। দেখো এটা আমরা খুব সহজেই লিখতে পারি। দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো শেষ অবস্থান থেকে, ঠিক আছে, আমরা এখানে কি করব, শেষ মাইনাস আদি, এখানে আমরা কি করব মাথায় রাখবা। দেখো এখানে হচ্ছে যখন তুমি এ বি ভেক্টর বের করবে তখন এটা মাথায় রাখবা, যেহেতু তুমি অবস্থান ভেক্টর বের করছো তাহলে কি হবে, শেষ মাইনাস আদি, ঠিক আছে, শেষ মাইনাস হচ্ছে আদি, এটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। দেখো শেষ কত, শেষ বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, তাহলে এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হয়েছে, এক্স অক্ষ বরাবর যদি আমরা আসি, দেখো 5 মাইনাস কি হচ্ছে 3, তো এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এবং এক্স অক্ষ বরাবর ভেক্টর কত আই, এক্স অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে আই, প্লাস যদি ওয়াই অক্ষ বরাবর যাও, দেখো ওয়াই অক্ষ বরাবর কতটুকু হয়েছে, দেখো এখানে 5 থেকে 6 তে গেছে, তাহলে শেষ মাইনাস আদি, এটা কত হবে, ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে জে, প্লাস দেখো এখানে যদি আমরা জেড অক্ষ বরাবর সরণ দেখি, তাহলে কি জেড অক্ষ বরাবর 7 থেকে 7 এ গেছে, তাহলে দেখো 7 মাইনাস 7, ঠিক আছে, এটা হচ্ছে কে। তার মানে তুমি অবস্থান ভেক্টর কত পাইলে, এখানে দেখো 2i, 2i, এবার দেখো এখানে শুধুমাত্র জে থাকলো, এখানে তো 0 হয়ে গেল, ঠিক আছে, 0 ইনটু কে, তাহলে আলটিমেটলি দেখো 2i প্লাস জে এটাই কিন্তু আমাদের ভেক্টর। তো এটা দেওয়া আছে দেখো 2i প্লাস জে সি নাম্বারে, তো সি নাম্বারটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে যদি খুব সহজে এখানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে এ আর বি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, তাহলে তুমি জাস্ট এক্স অক্ষ বরাবর কতটুকু সরণ হলো, ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরণ হলো এবং জেড অক্ষ বরাবর কতটুকু সরণ হলো, এইভাবে ভেক্টরে কনভার্ট করেই তুমি কিন্তু সরণ ভেক্টরটা বের করে ফেলতে পারো। দেখো এক্স অক্ষ বরাবর x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, x এর জন্য i, y এর জন্য j এবং z এর জন্য k। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্নে যাই আমরা। দেখো এখানে বলছে a ক্রস b ইকুয়াল টু b ক্রস a হলে ভেক্টর a এবং ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। তো এটা আমরা খুব সহজেই লিখতে পারি। দেখো a ক্রস b ইকুয়াল টু কত, b ক্রস a, তবে ভেক্টর a এবং ভেক্টর b এর মধ্যবর্তী কত, এখানে তোমাকে কিন্তু বলে নাই যে এইটা এবং এটার মধ্যবর্তী কোণ কত, তোমাকে বলছে a এবং b এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে, a এবং b এর মধ্যবর্তী কোণ কত তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো তুমি যখন a ক্রস b করবা, তুমি যখন a ক্রস b করবা, দেখো তুমি যখন a ক্রস b করবা, ওকে, তুমি যখন এখানে a ক্রস b করবা তাহলে কি হচ্ছে দেখো তো, a ক্রস b এটা সমান সমান কত হচ্ছে, এখানে তুমি পাচ্ছ ab sin থিটা, ঠিক আছে, ab sin থিটা। সেম ভাবে তোমাকে যদি এখানে b ক্রস a করতে যাই তাহলে তুমি কি এখানে পাবা ba sin থিটা, ঠিক আছে, ba sin থিটা। তো এখানে কিন্তু থিটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, এখানে থিটার উপরে ডিপেন্ড করতেছে, তো মানটা দেখো থিটার উপরে অনেকটা ডিপেন্ড করতেছে। তো এইখানে আমরা যদি দেখি যে তুমি যদি থিটার মানটা 0 বসাই দাও, দেখো থিটার মানটা তুমি যদি 0 বসাই দাও, তো 0 বসালে আলটিমেটলি কি হবে, 0 বসালে দেখো a ক্রস b এর মানটাও 0 হচ্ছে, এটার মানও 0 হচ্ছে। আবার থিটার মানটা তুমি যদি 180 বসাই দাও, থিটার মানটা তুমি যদি 180 বসাই দাও, তাহলে দেখো a ক্রস b যেটা আছে, a ক্রস b এটার মানও 0 আসছে, আবার দেখো b ক্রস a এটার মানও কিন্তু 0 আসছে, ঠিক আছে। তো তাছাড়া কিন্তু কোনোভাবেই তোমার হচ্ছে a ক্রস b এবং b ক্রস a সমান হবে না যদি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি অথবা 0 হয়। 180 ডিগ্রি বা 0 হলেই মানে যখন 0 হবে আর কি তখনটাই সমান হবে, তাছাড়া কিন্তু সমান হওয়াটা পসিবল না। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের অ্যানসারটা কত, অ্যানসারটা হচ্ছে তোমার এখানে যে পাই আছে, পাই দেখো 0 নাই কিন্তু কি আছে পাই আছে, তো এখানে মানে কি 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হয়, তাহলে তুমি a ক্রস b ইকুয়াল টু b ক্রস a এটা তুমি লিখতে পারো। আবার অনেক সময় তোমাকে যদি বলে যে হচ্ছে তোমাকে এই যে a ক্রস b দেওয়া আছে, ঠিক আছে, দুইটার মধ্যবর্তী কোণ কত, তোমাকে বললো এরকম দেওয়া থাকলো a ক্রস b ইকুয়াল, দেখো এখানে b ক্রস a এরকম দেওয়া থাকলো, তো তুমি কিন্তু এখানে a ক্রস b ইকুয়াল টু লিখতে পারো মাইনাস a ক্রস b, তখন এদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে তুমি এটা মাথায় রাখতে পারো। তো দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা,
তো পরবর্তী প্রশ্ন আসে মধ্যবর্তী কোণগুলো থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তোমার আসে। এরপরে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বি ক্রস সি হোল স্কয়ার প্লাস বি ডট সি হোল স্কয়ার। তো দেখো বি ক্রস সি, আমাদের দেখো বি ক্রস সি এটার যে মান যখন বের করবা তখন এটা বাদ যাবে, তখন এখানে হবে এ বি সাইন থিটা। ঠিক আছে, এখানে কি হবে এ বি সাইন থিটা, এবং তুমি যখন ডট গুণ করবা তখন ডট গুণের মান কি হবে এ বি, এখানে হচ্ছে আমাদের আমাদের দেখো যেহেতু আমরা বিসি দিয়ে করছি তাহলে আমাদের এখানে আচ্ছা দেখো যখন আমরা ক্রস গুণ করি তাহলে কি হচ্ছে বি ক্রস সি, এটার মান যখন তোমাকে বের করতে বলো তখন কি হবে বিসি সাইন থিটা, জাস্ট বিসি সাইন থিটা। এরপরে তুমি যদি এখানে বি ডট সি এর মানটা বের করো তাহলে কি হবে এখানে জাস্ট বিসি কস থিটা। ঠিক আছে, তো এখানে জাস্ট এবার তোমাকে মানগুলো বের করতে বলছে, সি এর মানটা কত হবে, দেখো হোল স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, হোল স্কয়ার, তার মানে তুমি এখানে বসায় দেবে মানগুলা। দেখো বি ক্রস সি এটার উপর হোল স্কয়ার প্লাস এখানে বি ডট সি এটার উপর স্কয়ার, এটার সমান তোমাদের কাছে 16। তাহলে দেখো বি ক্রস সি এর উপর স্কয়ার, তাহলে বি ক্রস সি কত পাইছি বিসি সাইন থিটা, তাহলে দেখো এখানে বিসি সাইন থিটা, বিসি সাইন থিটা এটার উপর স্কয়ার প্লাস দেখো এখানে কি হচ্ছে বিসি কস থিটা, বিসি কস থিটা এটার উপর স্কয়ার ইকুয়াল কত 16। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারছি বি স্কয়ার সি স্কয়ার কমন নিতে পারি, দেখো এখানেও বি স্কয়ার সি স্কয়ার এখানেও বি স্কয়ার সি স্কয়ার পাবা তুমি। তাহলে দেখো এখানে কি পাবা সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কয়ার থিটা। ঠিক আছে, এটা ইকুয়াল কত 16। তাহলে কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা মান কত 1 না, এটা মান আমরা 1 জানি। তো দেখো এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা সমান কত 16। তোমাকে বের করতে হবে কার সি এর মানটা, তাহলে দেখো সি এটা সমান কত হচ্ছে 16 ডিভাইড বাই বি স্কয়ার তারপরে রুট ওভার। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বসাই দাও। বি এর মান তোমাকে দেওয়া আছে 4, তাহলে দেখো এখানে 16 ডিভাইড বাই 16, কারণ বি স্কয়ার মান কত হচ্ছে 16 না, 4 উপর স্কয়ার করলে 16 হচ্ছে, 16 কাটা তাহলে 1, এখানে সি এর মানটা কত আসবে, সি এর মানটা তোমার এখানে 1 আসবে। তো অ্যানসারটা কত সি নাম্বারটা। তো এইভাবে খুব সহজেই জাস্ট তুমি সূত্রগুলো দেখে, একটু ঘাবড়ানোর কিছু নাই, তোমাকে দেখো ক্রস গুণনের মান, ক্রস গুণনের মান কত হবে বিসি সাইন থিটা, যখন তোমাকে মডুলাসের মতো দিয়ে দিবে তখন তোমার এটা থাকবে না। ঠিক আছে, এবার দেখো বি ডট সি এটা সমান হচ্ছে বিসি কস থিটা। ওকে, এরপর দেখো দুইটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ দেওয়া আছে বি দেওয়া আছে। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তো এটা মধ্যবর্তী কোণ, তো এটা খুবই সহজ অ্যানসার। দেখো অ্যানসার হচ্ছে 90 ডিগ্রি। কেন, কারণ দেখো এখানে জে আছে কে আছে, তাহলে এটা কি আমাদের হচ্ছে ওয়াই জেড তল, এটা হচ্ছে ওয়াই জেড তল, এবং এ যেটা এটা হচ্ছে এক্স তল। দেখো শুধুমাত্র আই না, তাহলে এই যে আমাদের যে আই জে কে এটাতে বুঝতে পারবো যে এটা কোন অক্ষে অবস্থান করছে, শুধুমাত্র আই দেওয়া আছে তার মানে এটা এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, বা এক্স অক্ষ বরাবর কাজ করছে, এটা দেখো যোগফল আকার, তাহলে এটা তল হবে ওয়াই জেড তল অবস্থান করছে। তাহলে প্রত্যেকটা তলের উপরে অপর যে অক্ষটা সেটা হচ্ছে লম্ব, তাহলে দেখো ওয়াই জেড তলে এক্স অক্ষ কি লম্ব, ওয়াই জেড তলে এক্স অক্ষ লম্ব। তবে তুমি যদি এখানে মানটা বেরও করো, দেখো এখানে কি হচ্ছে, যদি আমরা থিটা লিখি, থিটা সমান কি হচ্ছে কজ ইনভার্স, কজ ইনভার্স ডট গুণ, দেখো আয়ের সাথে আই সব আছে নাই, তাহলে উপরে 0 হয়ে যাবে, আর নিচে তোমার হবে 1 থাকবে, আর এখানে দেখো রুট ওভার হচ্ছে 2 থাকবে, আলটিমেটলি দেখো এখানে 0 চলে আসে। ঠিক আছে, কজ ইনভার্স 0 মানে কত, এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু যদি দেখবো যে তল যদি হিসাব করা হয়, দেখো এখানে জেড প্লাস কে আছে, যেটা অনুপস্থিত ওইটার সাথে কোণ বললে 90 ডিগ্রি। দেখো জেড প্লাস কে আছে, সেম ভাবে তোমাকে যদি আমি বলতাম যে আই প্লাস জে এবং হচ্ছে কে এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, কে এর মধ্যবর্তী কোণ, তাহলে দেখো এখানে অনুপস্থিত কে, আই প্লাস জে আছে, কে কি আছে না, তাহলে এইটা এবং কে এর মধ্যবর্তী কোণ কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এখানে থিটা কত হয়ে যাবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, 90 ডিগ্রি হবে। তো এইভাবে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা তলের উপরে অক্ষগুলা কি লম্ব ভাবে থাকে, প্রত্যেকটা অক্ষ একে অপরের উপর লম্ব, প্রত্যেকটা অক্ষ একে অপরের উপর লম্ব। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এভাবে 90 ডিগ্রি, তো প্রত্যেকটা অক্ষ পরস্পর উপরে লম্ব ভাবে কিন্তু ছেদ করে। ঠিক আছে, এবার আসো নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মানটা সমান হবে। তো এটা খুবই সহজ, মানে এটা মাথায় রাখবা, এটা মূলত লম্ব হলে, তো তোমাকে যদি এ প্লাস বি, ঠিক আছে দুইটা ভেক্টর এ প্লাস বি ইকুয়াল যদি এ মাইনাস বি হয়, এ প্লাস বি এবং এ মাইনাস বি হয়, তাহলে এদের যে মধ্যবর্তী কোণ এটা কত হবে, এটা হবে তোমার হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি। এবং তোমাকে অনেক সময় দিতে পারে যে ডট গুণনের ক্ষেত্রে, ঠিক আছে এ ক্রস বি, এ ক্রস বি ইকুয়াল বি ডট সি, এ ক্রস বি ইকুয়াল হচ্ছে এ ডট বি, এটা কখন হবে, যখন এদের মধ্যবর্তী কোণ হবে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি। কিভাবে, দেখো এই কনসেপ্ট থেকে তুমি এই যে এখানে ট্যান থিটা পাবা, দেখো এটা দুইটা ভাগ করে দিলে তোমার এখানে চলে আসে ট্যান থিটা, দেখবা যে ট্যান থিটা এটা সমান সমান হচ্ছে এ বি ডিভাইড বাই এ বি, এরকম আসে। দেখো এ ক্রস বি করলে কি পাবা, এ বি সাইন থিটা, এটাকে পারলে এ বি কস থিটা, যখন তুমি দুইটা ভাগ করবা তখন সাইন থিটা বাই কস থিটা করলে কত ট্যান থিটা পাবা, আর এই পাশে দেখো এ বি বাই এ বি পাবা, মানে 1 আসবে, যেহেতু সমান বলছো তাহলে 1 আসবে, তখন থিটা সমান সমান কত হবে ট্যান ইনভার্স 1 মানে কত 45 ডিগ্রি। ঠিক আছে, কখন, যখন এই যে ডট গুণ এবং ক্রস গুণ সমান হবে তখন মধ্যবর্তী কোণ কত হবে, মধ্যবর্তী কোণ হবে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, আর আমাদের দুইটার দেখো সর্বোচ্চ লব্ধি, এটা কিন্তু আরেকভাবে লেখা যায়, দুইটা ভেক্টরের সর্বোচ্চ লব্ধি এবং সর্বনিম্ন লব্ধি কখন সমান হবে, যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা কনসেপ্ট দেখো, এখানে তোমাকে অনেক সময় বলবে দুইটা ভেক্টর সমান,
এবং এদের যে লব্ধি, লব্ধিটাও এদের সমান। তো লব্ধিটাও যদি দুইটা ভেক্টর সমান হয় তাহলে এখানে মধ্যবর্তী কোণ কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, দুইটা ভেক্টর সমান এবং লব্ধি হচ্ছে যে কোনো একটা সমান, তার মানে তিনটাই সমান হলে আলফা কত 120 ডিগ্রি। এরপরে দেখো একক ভেক্টরের জন্য নিচের কোনটি সঠিক। তো একক ভেক্টর মানে আমরা জানি কি যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর। তো এ ভেক্টরের যে একক ভেক্টর, এ ভেক্টরের যে একক ভেক্টর অবশ্যই কি হবে, এটা সমান্তরালে, এটা কি হবে এ ক্যাপ। এটা হচ্ছে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে আমি যদি ভাগ করে দিই তাহলে তার দিকে অর্থাৎ এই ভেক্টরের দিকে আমরা একটা সমান্তরাল একক ভেক্টর পাবো। ঠিক আছে, সেটা হচ্ছে যে এ ক্যাপ। তো এটা সূত্র দেখো এই যে এভাবে এ ক্যাপ এ ভেক্টর কই এ ভেক্টর ডিভাইড বাই তার মান এই নাম্বারটা। ঠিক আছে, তোমাকে মান বের করে দিতে পারে। ঠিক আছে, একটা ভেক্টর তোমাকে দিয়ে দিল, বলো যে এই ভেক্টর সমান্তরাল দিকে একক ভেক্টরটা বের করো। এবার তো নেক্সট কোশ্চেন তোমাকে বলছে যে একটি কণা আদিবেগ, এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে ইউ, এবং ত্বরণ তোমাকে দেওয়া আছে এ, তাহলে 10 সেকেন্ড পরে এর বেগের মান কত হবে। তো তোমাকে যদি আদিবেগ এবং ত্বরণ দেওয়া থাকে তুমি সূত্র দিয়ে কিভাবে বেগ বের করতা, দেখো বেগের সূত্র কি আমরা জানি কি, টি সময় পরে বেগের সূত্র কি হবে, ভি ইকুয়াল টু কত ইউ প্লাস এটি। তাহলে তোমাকে ইউ এর মান এবং এর মানটা বের করে নিতে হবে। দেখো ইউ তোমাকে ভেক্টর ফর্মে দেওয়া আছে, এটা মান কি হবে, দেখো রুট ওভার আই স্কয়ার প্লাস জে স্কয়ার, তো 3 স্কয়ার প্লাস দেখো 4 স্কয়ার, তো এটা সমান আমাদের 5 আসে। ত্বরণের ক্ষেত্রে যদি আসি তো সেম ভাবে দেখো 0.4 এটার উপর স্কয়ার প্লাস দেখো 0.3 এটার উপর স্কয়ার, তো এটাকে ক্যালকুলেশন করলে তুমি 0.5 পাবা। ঠিক আছে, তো এইভাবে তুমি ইউ এবং টি এর মানটা পেয়ে গেছো। দেখো এখানে তোমাকে টি এর মানটাও দেওয়া আছে। ঠিক আছে, টি এর মানটাও দেওয়া আছে, টি সমান কত 10 সেকেন্ড পর। ঠিক আছে, 10 সেকেন্ড পর এখানে ভ্যালুগুলো বসাও। ইউ এর মানটা কত পাইছো, ইউ এর মান 5 এবং এর মান তোমার পাইছো 0.5, তার সাথে 10 গুণ করলে কত হয় 5 হয়ে যায়। তো দেখো 5 প্লাস 5 তার মানে কত 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের বেগ, দেওয়া আছে কোথায়, এই যে ক্লিন হয়ে গেল। আচ্ছা যাক, এখানে তোমার হচ্ছে ভেক্টর ফর্মে প্রকাশ করে নিবা। ঠিক আছে, এটা হচ্ছে 10 একক। এরপর দেখো আই প্লাস জে এবং হচ্ছে আই এদের মধ্যবর্তী কোণ কত। তো এটা আমাদের সেম ভাবে করবা। দেখো এখানে মধ্যবর্তী কোণের থেকে অনেকগুলো টাইপের প্রশ্ন আসে। তো থিটা সমান আমরা কি লিখবো, ডট গুণ, এর সাথে এটা ডট গুণ করো, আই এর সাথে আই যাবে, আই এর সাথে আই যোগ করে দেখো এখানে আই এর সাথে আই ডট করে দাও, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তো শুধুমাত্র 1 থাকে যেহেতু জে এর সহগ নিলে এখানে 0 চলে আসবে, ডিভাইড বাই দেখো এটার মান নিচে হবে, এটার মান রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ডট, দেখো এখানে শুধু আই এর মান কত, এখানে 1। ঠিক আছে, আই এর মান হচ্ছে 1, তার মানে তুমি এখানে কি পাচ্ছ cos ইনভার্স 1 ডিভাইড বাই √2, তার মানে এখানে কত হবে 45 ডিগ্রি হবে আমাদের মধ্যবর্তী কোণ, যেটা দেওয়া হচ্ছে বি নাম্বারে। এবার দেখো আই ডট জে ক্রস কে। ঠিক আছে, তো ক্রস গুণনের যে এই নিয়মটা আমাদের মাথায় রাখতে হবে। ক্রস গুণনের ক্ষেত্রে যে সূত্রটা অবশ্যই গুরুত্বপূর্ণ, দেখো চরকি দিয়ে মনে রাখতে পারো। দেখো এখানে থাকলো আই, এখানে থাকলো জে এবং এখানে থাকলো কে। তো প্রথম দুইটার ক্রস হবে কি অপরটা, দেখো প্রথম দুইটার ক্রস হবে অপরটা। তাহলে তুমি যদি এখানে আই ক্রস জে নাও, দেখো এখানে তুমি যদি আই ক্রস জে নাও তাহলে কি হচ্ছে, আই ক্রস জে নিলে তুমি কি হবে অপরটা পাবা। এবার দেখো কে ক্রস আই, জে ক্রস কে যদি যাও, জে ক্রস কে এটা যদি না তাহলে কি হবে অপরটা আই। এবার দেখো কে ক্রস আই, কে ক্রস আই এটা সমান কত হবে, কে ক্রস আই অপরটা হবে। তো তুমি এটা মনে রাখতে হবে যে ছোটবেলায় সূত্র বলছি না যে এ বি বি সি সি এ, তো এখান থেকে মনে রাখতে পারো। দেখো এ বি, প্রথমে আমরা এ বি নিছি, আই জে নিছি, এবার আমরা কি বি সি নিছি, এরপরে সি এ নিছি। ঠিক আছে, তো এইভাবে তুমি খুব সহজে মনে রাখতে পারো। তো যে দুইটা ক্রস গুণ করছো রেজাল্ট হবে কি অপরটা, কারণ কি এরা পরস্পর লম্ব ভাবে থাকে। ঠিক আছে, এবার দেখো এখানে যদি তুমি অবস্থান চেঞ্জ করো, এখানে তোমার কি আছে আই ক্রস জে আছে না, তো তুমি যদি এখানে জে ক্রস কে পাও, জে ক্রস আই পাও, তাহলে কি হবে এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে কি আসবে মাইনাস চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এখানে কে ক্রস জে, তুমি যদি এখানে কে ক্রস জে লেখো, দেখো ছিল কি জে ক্রস কে না, কারণ এটা কি বিনিময় সূত্র মানে না। ঠিক আছে, তখন এখানে কি হয়ে যাবে আই হয়ে যাবে, মাইনাস আই হয়ে যাবে। এবার দেখো এখানে কে ক্রস আই দেওয়া আছে, তো তুমি এটা কি যদি আই ক্রস কে করতে যাও তাহলে কি হবে মাইনাস জে হয়ে যাবে। তো এই যে অবস্থান যদি চেঞ্জ হয়ে যায়, কারণ এটা বিনিময় সূত্র মানে না, তো এখানে কিন্তু মাইনাস চলে আসবে। ঠিক আছে, তো আমাদের দেখো এখানে কি দেওয়া আছে জে ক্রস কে, তো দেখো জে ক্রস কে মানে কত আই না, তাহলে এখানে আই ডট আই, তুমি কি পাবো আই ডট আই। তো ডট গুণনের ক্ষেত্রে একই জাতীয় না, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 0, তাহলে মধ্যবর্তী কোণ 0 হলে মান কত হবে 1 হয়ে যাবে, কারণ কি cos দেখো এটার মান কত হয়েছে a ডট b, তাহলে a ডট b এটা সমান আমরা কি জানতাম ab cos থিটা, ab cos থিটা। ঠিক আছে, তাহলে এর মান কত, এর মান হচ্ছে 1, b এর মান কত, b এর মান 1। ঠিক আছে, তাহলে দেখো 1 * 1 cos 0 ডিগ্রি একই জাতীয়, তাহলে 1, তাহলে এখানে হবে 1। ঠিক আছে, রেজাল্ট হবে কত 1, অ্যানসার হচ্ছে পজিটিভ 1। তারপর দেখো এখানে তোমার কে ডট কে ক্রস আই তোমাকে দেওয়া আছে। তো আমরা দেখো কিছুক্ষণ আগে দেখছিলাম যে হচ্ছে আমাদের কি ছিল
আই ক্রস কে, জে ক্রস কে, দেখো এখানে কি সি এ, ঠিক আছে, এ বি বি সি সি এ, আই জে কে, তাহলে দেখো কে ক্রস এ, এটা কি হবে, অপরটা হবে, তাহলে কে কে ডট আমরা কি পাবো, যে পাবো, পরস্পর কি লম্ব না, একটা অক্ষ অপরটা করে লম্ব, দেখো এখানে কি জানলাম, দেখো একটা অক্ষ অপরটা করে লম্ব, দেখো এখানে আই থাকবে, এটা জে থাকবে, এটা কে থাকবে, তো প্রত্যেকটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে কে ক্রস জে এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে ডট গুণ কত হয়ে যাবে, 0 হবে, 90 ডিগ্রি হলে ডট গুণ কত হয়ে যায়, 0 হয়ে যায়, অ্যান্সার কত, তাহলে এ নাম্বারটা। এবার দেখো একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে, বস্তুটির উপর আনুভূমিক দিকে প্রদত্ত বল কত, তার মানে আনুভূমিক দিকে তোমাকে উপাংশটা বের করতে হবে, তো আমরা জানি কি আনুভূমিক দিকে যদি আমরা উপাংশ বের করতে যাই তাহলে এটা রেজাল্ট কত, fx, এটা সমান কত লেখা যায়, f cos থিটা, ঠিক আছে, তো আমরা যদি একটা বল আনুভূমিক বরাবর, দেখো এখানে f বল তুমি টানো, সেটা যদি থিটা হয় দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে উল্লম্ব দিকে, একটা হচ্ছে আনুভূমিক দিকে, তো এই বরাবর উপাংশ কি হবে cos থিটা, এবং এই বরাবর উপাংশ হচ্ছে f sin থিটা, ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা বসাও, f এর মান তোমাকে দেওয়া আছে কত, দেখো তো f এর মান দেওয়া আছে 200 নিউটন, 200, এখানে cos হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তার মানে দেখো 200 গুণ হচ্ছে হাফ, তাহলে এখানে পাবো কত, 100 নিউটন, এখানে পাবো হচ্ছে 100 নিউটন, যেটা দেওয়া আছে তোমাদের বি নাম্বারে। ওকে, তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, এ দেওয়া আছে বি দেওয়া আছে, যদি পরস্পর লম্ব হয় তাহলে আলফার মানটা কত, তো আমরা জানি কি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে এদের কি হবে, ডট গুণ যেটা আছে ডট গুণ কত হবে, 0 হবে, দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণ কি হবে, 0 হবে, তাহলে ডট গুণ করে ফেলো, তো ডট গুণের নিয়ম কি, আয়ের সাথে আয়ের সব গুণ হবে, দেখো 2i আছে, এখানে দেখো -2 আছে, তার মানে কত, -4 হবে গুণ করলে, তারপর দেখো এখানে এ আছে, জে আছে, তারপর এখানে জে আছে, ঠিক আছে, এখানে আলফা, তো আলফা জে সব আলফা, এখানে জে সব কত 1, তার মানে প্লাস আলফা হবে, এবার দেখো কে সব এখানে 1, কে সব এখানে -2, তার মানে -2 হবে, এটা ইকুয়াল কত, 0, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, দেখো তো আলফা -6, এটা ইকুয়াল 0, তার মানে আলফা মানে কত, 6, তাহলে আলফা যদি 6 হয় তাহলে পরস্পর কি হবে, লম্ব হবে, তার মানে অ্যানসারটা কত, অ্যানসার হচ্ছে আমাদের সি নাম্বারটা। তো এইভাবে মাথায় রাখবা, দুইটা ভেক্টর যদি লম্ব হয় পরস্পর, তো তুমি লম্ব হলে ডট গুণ ইকুয়াল 0 করে তোমার যে অজানা মানটা সেটা তুমি সহজেই বের করে ফেলতে পারবে। এরপর একটা আছে, দেখো আমাদের সমান্তরাল যদি হয়, তো সমান্তরাল হলে খুব সহজে করতে পারবো আমরা, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এদের আই জে কে, এদের যে সহগের অনুপাতটা সেটা ইকুয়াল হবে, দেখো এখানে আয়ের সহগ কত 2 আর ওইখানে আয়ের সহগ কত x, তাহলে এদের যে অনুপাত, ঠিক আছে, জে এর সহগের অনুপাত দেখো 3/6 ইকুয়াল দেখো -4/8, এগুলো সমান হবে, ঠিক আছে, কখন, যদি সমান্তরাল হয়, যদি সমান্তরাল সমান্তরাল হলে, ঠিক আছে, সমান্তরাল হলে আমরা বলতে পারি x i j k এদের সহগের অনুপাত কি হবে, সমান হবে, তো এখান থেকে যে কোনো দুইটা নিয়ে তুমি ক্যালকুলেশন করলে মানটা পেয়ে যাবে, যে কোনো দুইটা, সাপোজ এই দুইটা আমরা নিলাম, তো দেখো 2/x এটা কত হচ্ছে 3/6, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা মানগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারি, এখানে 3x এটা সমান কত হচ্ছে 12, ঠিক আছে, তাহলে x সমান কত হবে 4, তো এটা হচ্ছে আমাদের উত্তর, দেখো এখানে কি আছে, এখানে দেওয়া আছে বি নাম্বার। তো এইগুলো ছিল মধ্যে আমাদের প্রশ্ন, তো যারা আমাদের এখনো এক্সাম ব্যাচটাতে ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যাবা, তো আমাদের দেখো 250 টাকাতে তুমি এখন ভর্তি হতে পারবা, তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটাতে একটু কষ্ট করে যোগাযোগ করবা, তাহলে তোমাদের ডিটেইলসটা আলটিমেটলি জানাই দেওয়া হবে, ঠিক আছে, এছাড়া তুমি ওয়েবসাইটের লিংকটা তুমি কমেন্ট বক্সে পাবা, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নাও ডিটেইলসগুলো, রুটিনটাও সেখানে দেওয়া আছে, আর এক্সাম ব্যাচের পোস্ট পরীক্ষাগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয় এক্সাম হবে, তো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাবা, তাছাড়া কিন্তু তুমি আলটিমেটলি রুটিনের সাথে মিলাইতে পারবা না, ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।